আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। মিটফোর্টের ঘটনায় বিএনপির ওপর দায় চাপানোর চেষ্টা চলছে, বলছেন রিজভী। এদিকে খালি নির্বাচন করেন, খুনি চাঁদাবাজদের বিরুদ্ধে কথা বলেন না কেন? বিএনপিকে জামায়াত নেতার প্রশ্ন। জানাবো আমরা এখন কোথায় গিয়ে দাঁড়াবো, প্রশ্ন সোহাগের মেয়ের। এবং সর্বশেষ জানাবো পাল্টা শুল্কের শঙ্কায় বাংলাদেশ থেকে পোশাকের ক্রয়াদেশ পিছিয়েছে ওয়ালমার্ট। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। মিটফোর্টের ঘটনায় বিএনপির উপর দায় চাপানোর চেষ্টা চলছে, বলছেন রিজভী। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন যে মিটফোর্ট এলাকার পাথর মেরে মানুষ হত্যার ঘটনায় কিছু রাজনৈতিক দল উদ্দেশ্যমূলকভাবে বিএনপিকে জড়ানোর চেষ্টা করছে। রিজভী প্রশ্ন তোলেন, ওই ঘটনার সঙ্গে বিএনপি কোথায়? মিটফোর্টের ঘটনায় বিএনপি বা এর অঙ্গ সংগঠনের নামে যাদের নাম এসেছে তাদের এরই মধ্যে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। তিনি বলেন, বিএনপি একটি বৃহৎ পরিবার এবং এ ধরনের একটি বিশাল সংগঠনে একজন দুষ্কৃতিকারী ঢুকে পড়তে পারে, যার খোঁজ রাখা সবসময় সম্ভব নাও হতে পারে। তবে চিহ্নিত হওয়ার সঙ্গে সঙ্গে দল তাদের বিষয়ে বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে কুণ্ঠাবোধ করেনি। রিজভী আরও বলেন, সুশাসন প্রতিষ্ঠার জন্য সমাজে বা দলের মধ্যে কোনো দুষ্কৃতকারী বা সন্ত্রাসী থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া অপরিহার্য। তিনি বলেন, জিয়াউর রহমান এভাবে বিএনপিকে গড়ে তুলেছিলেন অপরাধী রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে তাকে গ্রেপ্তার করে বিচার নিশ্চিত করা হতো। এটাই ছিল জিয়াউর রহমানের আইনি শাসন। সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, দল থেকে বলা হচ্ছে ওরা সন্ত্রাস করেছে, তাদের বিরুদ্ধে মামলা দিয়ে গ্রেপ্তার করুন। আপনারা যদি নিশ্চুপ থাকেন তাহলে তো সমাজের মধ্যে আরও বেশি বিশৃঙ্খলা নৈরাজ্য তৈরি হবে, আরও বেশি সন্ত্রাস তৈরি হবে। রিজভী স্পষ্ট করে বলেন, সন্ত্রাসীর কোনো রাজনৈতিক পরিচয় নেই, তারা নিজেদের স্বার্থে ভূমি দখল, চাঁদাবাজি বা চুরি করে। তিনি জোর দিয়ে বলেন, কোনো ধরনের অপকর্ম, সংঘাত, রক্ত ছড়ানো, মানুষ হত্যার সঙ্গে যারা জড়িত এদের বিএনপিতে কোনো ঠাঁই নেই। তিনি অভিযোগ করেন, একটি রাজনৈতিক দল মিছিল করে নিজেদের ফায়দা লুটতে চাচ্ছে এবং বিএনপির ওপর দায় চাপানোর চেষ্টা করছে। তাতে কোনো লাভ হবে না। বিএনপি সেই রাজনৈতিক দল নয়। বিএনপি হচ্ছে মানুষ যাতে শান্তিতে থাকে সেই নিশ্চয়তা দেওয়ার দল। নেতাকর্মীদের প্রতি নির্দেশ দিয়ে রিজভী বলেন, অপরাধী কেউ যেন দলের মধ্যে ঢুকে মাথাচাড়া দিতে না পারে। তিনি প্রশ্ন তোলেন, এখানে ঢাকার পুলিশ কমিশনার কি করে? নাকি আপনারা চাচ্ছেন এ ধরনের ঘটনা বাড়তে থাকুক আর দায়গুলো চাপা হবে বিএনপির ঘাড়ে? খালি নির্বাচন করেন, খুনি চাঁদাবাজদের বিরুদ্ধে কথা বলেন না কেন? বিএনপিকে জামায়াতের নেতার প্রশ্ন। বিএনপিকে উদ্দেশ্য করে প্রশ্ন তুলে জামায়াত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান বলেছেন, আপনাদের তো শুধু নির্বাচন চাইতেই দেখি, কিন্তু চাঁদাবাজদের বিরুদ্ধে কথা বলেন না কেন? নির্বাচন চান অথবা মিটফোর্ডের খুনিদের নিয়ে কথা বলেন না কেন? আপনারা কি এখনো দলীয় সন্ত্রাসের চিন্তাভাবনার ঊর্ধ্বে উঠতে পারেন নাই? তিনি বলেন, মিটফোর্ড হাসপাতালের সামনে ব্যবসায়ী সোহাগ হত্যাকাণ্ডের ঘটনা সারা দেশের মানুষকে অবাক করেছে। সোহাগের অপরাধ কি ছিল? শুনছি তিনি নাকি যুব দলেরই লোক ছিলেন। যে দলেরই হোক, মানুষ তো, তার অপরাধ তার কাছে চাঁদা চেয়েছে, দেয়নি, এটা কোনো অপরাধ? রফিকুল ইসলাম খান বলেন, বাংলাদেশের সব শ্রেণী পেশার হাজার হাজার মানুষের জীবন, লাখো মানুষের রক্তের বিনিময়ে আওয়ামী ফ্যাসিবাদ শেখ হাসিনার ফ্যাসিবাদকে বিদায় করেছিল। বাধ্য হয়ে শেখ হাসিনা পদত্যাগ করে পালাতে বাধ্য হয়েছিলেন। মানুষ নিশ্চিন্ত হয়েছিল, আশ্বস্ত হয়েছিল, সন্ত্রাসীদের কাছে আর জীবন দিতে হবে না, চাঁদা দিতে হবে না, আর মা বোনদের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলা হবে না। কিন্তু আওয়ামী লীগের অবর্তমানে একটি দল বাংলাদেশের মালিক বনে গেছে। তিনি বলেন, আমরা তো একসঙ্গে আন্দোলন করেছি, আমরা তো এভাবে আগে কখনো নামিনি। বিশেষ করে 5ই আগস্টের পরে ঢাকা বিশ্ববিদ্যালয়, ইডেন কলেজ, বুয়েট সহ সারা বাংলাদেশে যে প্রতিবাদের আগুন জ্বলে উঠেছিল আওয়ামী লীগ শেখ হাসিনার বিরুদ্ধে, তেমনি সারা দেশে গত রাতেও প্রতিবাদের আগুন জ্বলে উঠেছে দুর্নীতি, চাঁদাবাজ, সন্ত্রাসীদের বিরুদ্ধে। এই বিক্ষুব্ধ হওয়ার কথা ছিল না, হাসিনা তো পালিয়ে গেছে। তাহলে চাঁদাবাজি, সন্ত্রাস কারা করছে? দেশের নাগরিকদের সজাগ হওয়ার আহ্বান জানিয়ে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, সোহাগকে যখন হত্যা করা হয় তখন বহু লোক আশপাশে ছিলেন, চাঁদাবাজ ছিলেন মাত্র কয়েকজন। জনগণ পায়ের জুতা খুলে মারলেই তো চাঁদাবাজটা মাটির সঙ্গে মিশে যেত। জনগণ যদি ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে না পারে, তাহলে সন্ত্রাসী চাঁদাবাজরা আজকে সোহাগকে মেরেছে, কাল আপনাকে আমাকে মারবে, পরে যাকে ইচ্ছে তাকে মারবে। আমরা এই সন্ত্রাসী চাঁদাবাজদের হাতে বাংলাদেশের দায়িত্ব ছুড়ে দিতে পারি না। রফিকুল ইসলাম খান বলেন, চাঁদাবাজ সন্ত্রাসীদের কোনো পরিচয় নেই, তাদের হাতে জামায়াত আর জনগণকে জিম্মি হতে দেবে না। তিনি বলেন, কারা কারা চাঁদাবাজদের গডফাদার তা দেশের মানুষ জানে। কাজে চাঁদাবাজদের, খুনিদের কোনো রাজনৈতিক পরিচয় নেই। খুনি চাঁদাবাজদের বিরুদ্ধে দলমত, ধর্ম নির্বিশেষে এই ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়ে জামায়াতের এ নেতা বলেন, আপনারা কিন্তু ক্ষমতায় বসেন নাই,
18 কোটি বাংলাদেশি আপনাদের ক্ষমতায় বসিয়েছে তামাশা করার জন্য না, আরামায়েশে চেহারা বড় করার জন্য জনগণ আপনাদের ক্ষমতায় বসাই নাই। আপনারা চাঁদাবাজদের গ্রেপ্তার করতে পারেন না কেন? ভয় পান থানা থেকে সাজাপ্রাপ্ত আসামিকে ছিনিয়ে নেওয়া হয়? আপনাদের কাজটা কি? এসব হত্যাকাণ্ড থানা থেকে আসামি ছিনতার ঘটনায় বহু আগে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ করা উচিত ছিল। আমরা এখন কোথায় গিয়ে দাঁড়াবো? প্রশ্ন সোহাগের মেয়ের। ছোটবেলায় হারান বাবাকে, পরে মায়ের সঙ্গে আসেন ঢাকায়, ধীরে ধীরে হন স্বাবলম্বী, শুরু করেন ব্যবসা। খুব সুখে কাটছিল তার সংসার। তাকে ঘিরে গড়ে উঠেছিল একটি সংসার, একটি স্বপ্ন, একটি ভবিষ্যৎ। কিন্তু সেই স্বপ্ন আজ রক্তাক্ত। পাথর মেরে হত্যা করা হলো তাকে। ঘটনাটি মিটফোর্টে পাথর মেরে হত্যা করা ভাঙাড়ি ব্যবসায়ী লালচাঁদ ওরফে সোহাগের। সোহাগকে হারিয়ে পরিবারটি এখন নিঃস্ব। পরিবারের সবার চোখে অশ্রু আর বুক ভরা শূন্যতা। বাবার মৃত্যুতে সোহাগের 14 বছর বয়সী মেয়ে সোহানা দিশেহারা, করছে শুধু আর্তনাদ। কান্নার জড়িত কণ্ঠে সদ্য বাবাকে হারানো এই মেয়ে বলেন, আমরা এখন কোথায় গিয়ে দাঁড়াবো? শুক্রবার সকালে ঢাকা থেকে সোহাগের লাশ নিয়ে বরগুনার পৌঁছায় তার স্বজনরা। পরে সদর উপজেলার 7 নম্বর ডলুয়া ইউনিয়নের ইসলামপুর এলাকায় মায়ের কবরের পাশে তাকে দাফন করা হয়। স্থানীয়রা ভিড় করেন তার বাড়িতে। নিহতের পরিবার সূত্রে জানা যায়, সোহাগের বয়স যখন মাত্র 7 মাস তখন বজ্রপাতে মৃত্যু হয় তার বাবা আয়ুব আলী। এরপর তার মা আলিয়া বেগম 3 সন্তানকে নিয়ে জীবিকার তাগিদে ঢাকা চলে যান। ছোটবেলা থেকেই সংগ্রামের মধ্যে বেড়ে ওঠা সোহাগ পরে ঢাকায় মিটফুড এলাকায় মেসার সোহানা মেটাল নামের একটি দোকান দেন। দীর্ঘদিন ধরে তিনি ওই দোকান থেকে জীবিকা নির্বাহ করছিলেন। দোকান চালানোর সময় থেকে একটি প্রভাবশালী গোষ্ঠী প্রতি মাসে 2 লাখ টাকা করে চাঁদা দাবি করে আসছিল। সোহাগ চাঁদা দিতে রাজি না হওয়ায় শুরু হয় তাকে হুমকি ধামকি দেওয়া। এক পর্যায়ে দোকান বন্ধ করে দেওয়া হয়। এরপরও তিনি মাথা নত না করে নিজের অবস্থানে অটল থাকেন। গত বুধবার বিকালে সোহাগকে তার বাসা থেকে ডেকে নিয়ে যায় একদল যুবক। দাবি করা হয় চাঁদার টাকা দিতে অস্বীকৃতি জানালে আটকে রেখে শুরু হয় শারীরিক নির্যাতন। এক পর্যায়ে নির্মমভাবে পাথর মেরে হত্যা করা হয় তাকে। এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে ঢাকার মতো জনবহুল এলাকায়, দিনের আলোয় শত মানুষের মাঝে। নিহত সোহাগের বড় বোন ফাতেমা বলেন, আমার ভাই গত 10 থেকে 15 বছর ধরে ব্যবসা করে আসছিল। সে ব্যবসা নিয়ে হিংসা প্রতিহিংসা সবকিছু। ওরা দোকানটা দখল করতে চেয়েছিল। টাকা না দিলে তারা মেরে ফেলার হুমকি দিয়ে আসছিল বহুদিন ধরে। শেষ পর্যন্ত ওকে পাথর মেরে খুন করা হলো। সোহাগের স্ত্রী লাকি বেগম বলেন, দীর্ঘদিন ধরেই আমার স্বামীর দোকান থেকে চাঁদা দাবি করে আসছিল কয়েকজন। আমার স্বামী রাজি হননি। তারা সহ্য করতে পারছিল না যে চাঁদা না দিয়ে ব্যবসা চালিয়ে যাচ্ছে। এ কারণে তারা আমার স্বামীকে ডেকে নিয়ে হত্যা করেছে। তারা শুধু হত্যা করে শান্ত হয়নি, মৃত্যুর পরে তার নিথর দেহের উপর পাথর দিয়ে অনেক আঘাত করেছে। আমি এ নরপশুদের বিচার চাই। পাল্টা শুল্কের শঙ্কায় বাংলাদেশ থেকে পোশাকের ক্রয়াদেশ পিছিয়েছে ওয়ালমার্ট। বিশ্বখ্যাত ওয়ালমার্ট বাংলাদেশের পোশাকের কিছু ক্রয়াদেশ পিছিয়ে দিয়েছে, কিছু ক্রয়াদেশ স্থগিত করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের পণ্যে বিশেষ করে তৈরি পোশাকে 35% শুল্ক আরোপ করার ঘোষণা দেওয়ায় এমন ঘটনা ঘটল। রয়টার্স আরও বলছে, বাংলাদেশ যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে 3য় বৃহত্তম দেশ এবং দেশটির রপ্তানি আয়ের 80% এবং মোট দেশজ উৎপাদনের 10% এই খাত থেকে আসে। কারখানা মালিকেরা জানান, আগামী 1 আগস্ট থেকে ট্রাম্প প্রশাসনের প্রস্তাবিত শুল্ক কার্যকর হলে ক্রয়াদেশ কমে যাবে, কারণ 35% অতিরিক্ত খরচ তারা বহন করতে পারবেন না। প্যাট্রিয়ট ইকো অ্যাপারেল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইকবাল হোসেন রয়টার্সকে জানান, যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত শুল্কের কারণে ওয়ালমার্টের জন্য প্রায় 10 লাখ সাঁতারের পোশাকের একটি ক্রয়াদেশ গত বৃহস্পতিবার স্থগিত করা হয়েছে। ক্লাসিক ফ্যাশনের সহকারী মার্চেন্টাইজিং ম্যানেজার ফারুক সৈকত প্যাট্রিয়ট ইকো অ্যাপারেল লিমিটেডের ইকবাল হোসেন সহ অন্যদের কাছে ইমেইল লিখে বলেন, যুক্তরাষ্ট্রের আমদানির উপর উচ্চ হারে শুল্ক আরোপ করার প্রস্তাব করার বসন্ত মৌসুমের সব ক্রয়াদেশ স্থগিত করছি। ফারুক সৈকত রয়টার্সকে বলেন, অর্ডার স্থগিতের সিদ্ধান্ত ওয়ালমার্ট নয়, বরং ক্লাসিক ফ্যাশন নিজে নিয়েছে। রয়টার্সের পক্ষ থেকে ওয়ালমার্টের কাছে এই বিষয়ে জানতে চাইলে কোনো উত্তর দেয়নি তারা। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।